আচ্ছা, আমরা ভারতবর্ষের যারা অধিবাসী আছে তারা সাধারণত চাষবাসের ওপরই ভরসা করে আছি। আমাদের জীবন জীবিকা নির্ভর করে চাষবাসের ওপর, মানে কৃষির ওপরে। কৃষির সঙ্গে যে কাজটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম হচ্ছে পশুপালন বা প্রাণী পালন। তার মধ্যে মূল হচ্ছে গরু পালন বা গোপালন এবং মহিষ পালন। এই গোপালন হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা মেরুদণ্ড বলা যেতে পারে। সাম্প্রতিককালে খবরে প্রকাশ যে ভারতবর্ষে প্রায় 10 কোটি মানুষ এই গোপালনের সঙ্গে সংযুক্ত আছে। হয়তো তার বাড়িতে গরু নেই, কিন্তু গরু যেসব সম্পদ আছে, যেমন মলমূত্র অর্থাৎ গোময়, দুধ ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়েও তারা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে। সম্প্রতি আপনারা সবাই জানেন যে ভারতবর্ষ শুধু আমার দেশের মধ্যে নয়, বাইরের দেশের অন্যান্য বিজ্ঞানীরা বা মানুষেরা আমাদের কাছ থেকে গোময় গোমূত্র কিনছে। কেন না তারা জৈব সারের জন্যে। আমরাও জৈব সার ব্যবহার করছি, কিন্তু তার সঙ্গে আমরা আরও যুক্ত হয়েছি এই গোময় গোমূত্র থেকে আমরা পাওয়ার অর্থাৎ শক্তি তৈরি। যেমন এই দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এই দিয়ে আমরা গ্যাস তৈরি করছি, জ্বালানি গ্যাস তৈরি করছি, আর সার তো আছেই ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে মাছের খাবার, এটাও একটা অত্যন্ত মূল্যবান জিনিস। সেই সব মিলিয়ে আমাদের কাছে গোপালন একটা অত্যন্ত বড় কাজ বা উপায়ের একটা বড় রাস্তা। এছাড়া আমাদের মধ্যে এমন মানুষ আছেন যারা হয়তো এই গরুর মাংস খান, তাদের জন্যও কিন্তু সরকার ব্যবস্থা করছে যে এমন ধরনের গরু তৈরি হবে যা শুধুমাত্র মাংসের জন্যই প্রস্তুত হবে, সেটা কিন্তু দুধ বা ইত্যাদির জন্য নয়। এইবার আমি যে কথাটা বলতে চাইছি, এই গরুর ওপর ভরসা করে আমাদের পশ্চিমবঙ্গে 9 করে 10 লক্ষ বেকার যুবক যুবতী তার অন্যের সংস্থান হতে পারে, সহজে হতে পারে, শুধু গরুর ওপরে, গরু বা মোষের ওপরে। এছাড়া আরও প্রাণী আছে। আমাদের ভারতবর্ষে যে পরিমাণে বর্জ্য আছে, অর্থাৎ গোমহিষ ইত্যাদি ইত্যাদি প্রাণীর যে মলমূত্র, তাই দিয়ে যে সার তৈরি হতে পারে, তা সারা এশিয়ার দেশেতে আমরা সার সরবরাহ করতে পারি আমাদের দেশের চাহিদা মিটিয়ে। এছাড়া এর থেকে পাওয়ার তৈরি হতে পারে, অর্থাৎ শক্তি মানে গ্যাস তৈরি হবে, বায়োগ্যাস তৈরি হবে। শুধু তাই না, এই দিয়ে গাড়ি চলবে, সমস্ত কিছু হতে পারে। তো স্যার, আপনারা শুনলাম যে আগের দিনে যারা গরু পালন করতো শুধু যে দুধ প্রোডাকশন বা বড় করব বিক্রি করব না, এখনকার দিনে নতুন খামারিরা এই ব্যবসার সাথে যুক্ত হয়ে শুধু এই দুটো টপিক না, তারা এর সাইডেও কি কি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে, মানে গরু পালন বিষয়টাকে তারা একটা ব্যবসায়িক রূপে নিতে পারে, সেটা আমরা স্যারের কাছ থেকে শুনলাম। কিন্তু এখন বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে, কি গ্রাম বাংলায় এআই সমস্যাটা একটা বড় রকমের প্রবলেম দেখা দিচ্ছে। তো স্যার, এটা যদি কিছু একটু বলেন। আচ্ছা, আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার দুজনেই কিন্তু এই বিষয়টার উপরে ভীষণভাবে দৃষ্টি দিয়েছে। যেমন আমার দেশে ভারতবর্ষে বেশ কিছু গরুর জাত আছে, যেমন গির পৃথিবী বিখ্যাত, শাহিওয়াল পৃথিবী বিখ্যাত, এছাড়া হরিয়ানা আছে, থরপারকার আছে, রেড সিন্ধি আছে, যেগুলি যেমন অধিক দুধ দেয়, দুধের উৎপাদনের কোয়ালিটি অর্থাৎ এটাও যেমন বেশি, শুধু তাই না, এরা A2 মিল্ক তৈরি করে। বিজ্ঞানীরা বলছে এই A2 মিল্ক খেলে আমাদের নানান রকমের রোগ, এমনকি ক্যান্সারও কন্ট্রোলে আসতে পারে। অর্থাৎ ভারতবর্ষের গরু এই রকমই।
এখানেই শেষ কথা হয়নি। এছাড়া যাদের কাঁধ আছে, আমার দেশের গরু যারা মাংসের জন্যে উৎপাদন করে, তাদের কাছেও কিন্তু এই গরুর চাহিদা অনেকটা আছে। অতএব এই গরু কিন্তু আমার দেশের গরুকে কৃত্রিম প্রজনন করানো যায়, যার ফলে আমাদের দেশের যেসব অনুন্নত গরু আছে, যারা কম দুধ দেয়, যারা ঠিকমতো ওজনে বাড়ে না, সেই গরুগুলোকে কিন্তু আমরা এর উন্নত করতে পারি। ওই গির, শাহিওয়াল, থারপারকার, রেড সিন্ধি, হরিয়ানা, এই সব জাতের বীজ দিয়ে এগুলোকে আমরা কৃত্রিম প্রজনন করিয়ে আমরা কিন্তু এইগুলোকে করতে পারি। ইদানিং আমরা কিন্তু আবার ভিনদেশি কিছু এনেছি, তার মধ্যে যেমন জার্সি আছে। জার্সিটা ভালো গরু, অতএব এই জার্সি দিয়েও কিন্তু আমরা প্রজনন করাচ্ছি। তবে আমার দেশের যে ষাঁড় আছে, আমার দেশের যে জাত আছে, এগুলোও কিন্তু কম উন্নত নয়। অতএব এগুলো দিয়ে আমরা যদি ঠিক মতো ভাবে বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রশিক্ষিত মানুষকে দিয়ে যদি এই কাজটা করাতে পারি, তাহলে কিন্তু আমার দেশের উন্নতি অসম্ভব নয়, অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে স্যার আমরা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে দুধ প্রোডাকশন কত ভালো হচ্ছে, কার মিল্কের 14% বেশি থাকছে, সেগুলো তো দেখাবো আমরা অবশ্যই। আচ্ছা, কোন গরু আমাদের ওয়েদার মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েদারের জন্য সুটেবল বেশি হচ্ছে? আচ্ছা, বাহ বাহ, খুব ভালো প্রশ্ন আছে। আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে প্রাণী চিকিৎসা বিজ্ঞানীরা দেখেছে, ভারতবর্ষের যতগুলো জাত আছে সবকটা জাতই পশ্চিমবঙ্গের পক্ষে উপযুক্ত, কোনোটাই অনুপযুক্ত নয়। তবে যে গরু যেমন কোয়ালিটি তাকে সেইভাবেই আমাদেরকে মেনটেন করতে হবে, তাহলে সেটা 100% রেজাল্ট আমরা এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় আনা দরকার, যে পরিচর্যা, অর্থাৎ গরু আনলেই হলো না, ভালো জাত আনলে হলো না, ঠিক মতো পরিচর্যা এবং তাদের খাবার। আমরা দেখেছি যতই আপনি তৈরি করা খাবার দিন, কিন্তু হারা চারা মানে সবুজ জাতের খাবার কিছু খাওয়াতেই হবে। না খাওয়ালে কিন্তু আপনি তার থেকে আশানুরূপ লাভ পাবেন না, আশানুরূপ দুধ পাবেন না। অতএব সবুজ খাবার, যেমন আমরা ধান চাষ করছি, যেমন আমরা গম চাষ করছি, যেমন আমরা শাকপাতা চাষ করছি, পাশাপাশি গরুর খাদ্য হিসেবেও কিন্তু আমাদের কিছুটা গোখাদ্যের চাষ করতে হবে। এখন অনেক ভালো ভালো ঘাস হয়েছে, যা কম সময়ের মধ্যে অনেক বেশি উৎপাদন দেয়। অতএব সেই ধরনের ঘাস চাষ করে আমরা যদি তাদের খাওয়াতে পারি, তাহলে কিন্তু আমরা যথেষ্ট আয় পাবো, যথেষ্ট লাভ পাবো। তাহলে স্যার আপনি বলছেন যে নেপিয়ার প্রজাতির কোনো সবুজ খাবার আমরা গ্রিন ফডার হিসেবে গরুকে দিতে পারি? খালি নেপিয়ার নয়, অনেক কিছু আমরা পারি দিতে, অনেক কিছু দিতে পারি। এখন যেসব শাক এসেছে, যেসব ঘাস এসেছে, তারা একবার নয় 3 বার 4 বার অবধি কাটতে পারি, এমন জাতের আমাদের কাছে ঘাস পাওয়া যায়। তাহলে সেটাও আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রামে রাখবো, যে গ্রিন ফডার হিসাবে আমরা কি কি কম সময়ের মধ্যে খামারিরা লাগাতে পারবে এবং বেশি দিন ধরে সে তার প্রোডাকশন পাবে। তাহলে স্যার আপনি বলছেন গরু সব প্রজাতিই আমাদের ওয়েদারে ভালো, তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তার খাবার ব্যবস্থাপনা, তার থাকার ব্যবস্থাপনাও অবশ্যই সেম হিসাবে দরকার। ইয়েস, যেমন আমরা প্রায় প্রত্যেকেই দেখি যে গোয়ালের পাশেই গোবর ঢাই করে রাখা আছে। না, এটা চলবে না, এটা কোনো মতেই চলবে না। গোবর আলাদা, যেমন আমার বাড়িতে পায়খানা একটা আলাদা জায়গা আছে, তেমনি গরুর পায়খানা একটা আলাদা জায়গা, সেখানে গোবর জমা রাখবো। সেখান থেকে যাতে কোনো রোগ আমার কাছে না আসে, সেখান থেকে যাতে মাছি মশা ওই গরুগুলোকে আক্রমণ না করে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ওই জন্যেই গরু থেকে গ্যাস তৈরি করা, সেই গ্যাসে একদিকে যেমন বাড়ির রান্না হবে, অন্যদিকে মাছের খাবার হবে, অন্যদিকে চাষের সার হবে। আর একটা কথা, গরু আগে আমরা কি করতাম, দুধ নিয়ে বেচে দিতাম না, এখন শুধু এই কাজটা করলে হবে না। যারা খাটাল করছে, অর্থাৎ অনেকগুলো গরু পালন, এটাকেই তারা যদি পেশা হিসাবে ভেবে নেয়, তাহলে কিন্তু দুধজাত পণ্য তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গে দেখা যায় মানুষ কাঁচা দুধ বা এমনি দুধ, তরল দুধ খাবার থেকে
তারা কিন্তু মিষ্টান্ন খেতে বেশি ভালোবাসে। ইদানিং আবার এমন হয়েছে, বিজ্ঞান উন্নত হয়েছে যে আমি মিষ্টি খাবো কিন্তু ব্লাড সুগার বাড়বে না, আমি দই খাবো কিন্তু ব্লাড সুগার বাড়বে না। অর্থাৎ এরকমও কিন্তু আমাদের কাছে প্রযুক্তি এসছে, সেই প্রযুক্তিগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। আমরা যদি বাড়িতে ধরুন কারো 10টা কি 20টা গরু আছে কি মহিষ আছে, সেই দুধটা দিয়ে যদি বাড়িতে প্রক্রিয়াকরণ করি, আমি যদি দই তৈরি করি, গরমকালে এই দই এটা যদি আমি একটা আউটলেট করে বা দোকান করে বেচি, প্রচুর বিক্রি হবে। খালি দই কেন, মিষ্টি আছে, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, নানান ভ্যারাইটির মিষ্টি যদি আমি নিজের গরুর থেকে দুধ থেকে তৈরি করে দিই, তাহলে কিন্তু তার মূল্য আলাদা হবে, তার স্বাদ আলাদা হবে, মানুষ অনেকেই সেটা আসবে নিতে। আমার এখানে এমন একটি সংস্থা আছে, তাদের নিজেদের গরু থেকে তারা এই ধরনের মিষ্টান্ন তৈরি করে। সব মিষ্টির দোকানের থেকে তাদের মিষ্টি কম করে 2 থেকে 5 টাকা দাম বেশি, এবং তাদের প্রায় 20-25টা আউটলেট আছে। রাত 8টার পর একটাও তাদের কোনো আর মিষ্টি থাকে না, এত চাহিদা। কারণ কি, দুধটা আসল, তারা পিওর দুধটাকে তাদের নিজেদের গরুর দুধটাকে ব্যবহার করে। তাহলে স্যার আপনি বলছেন যে আমাদের কোয়ালিটিগুলো ঠিক রাখতে হবে। আমরা যে আউটপুট হিসেবে যেগুলো পাচ্ছি, যে সমস্ত প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কোয়ালিটি যদি আমরা ঠিক থাকি, আমরা অবশ্যই মার্কেট পাবো। অবশ্যই। খামারি বন্ধুরা যেটা ভয় করে পিছিয়ে যায় যে আমি তো গরু পুষেছি, কিন্তু এর থেকে বেনিফিট এই সামান্য লিমিটেড কিছু পাচ্ছে, কিন্তু এর যে আনলিমিটেড মার্কেট আছে বন্ধুরা, সেটা আমরা স্যারের কাছ থেকে জানলাম। এমনকি শুধু তাই না, যারা বলে খালি দুধ বিক্রি করে, আমাদের এখানে এমন ব্যবস্থা আছে যে তারা 65 টাকা করে 1 লিটার দুধ, গরুর দুধ বেচে। সকাল থেকে তাদের কাছে লাইন পড়ে, তারা একবারে নিশ্চিত, মানুষ জানে আমি কিনি আমার নাতির জন্য, আমি তাদের কাছ থেকে আনি দুধ। তাদের কাছে কিন্তু এই দুধটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ভালো দুধ। তবে ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমাদের খামারি বন্ধুরা যারা আমাদের ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চাইছেন, তারা অবশ্যই আমাদের নাম লেখাতে পারেন, আমাদের ডিসক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর আমাদের ট্রেনার হিসেবে স্বপন স্যার অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তাছাড়াও আমাদেরকে এখানে মিল্ক প্রোডাকশন শেখানো হবে, গরুর মোটা তাজাকরণ মানে বলদ গরুর মোটা তাজাকরণ সেটা শেখানো হবে, মিষ্টি প্রোডাকশন কীভাবে করা হয় সেটাও শেখানো হবে। সমস্ত রকম মানে যা যা আউটপুট আমরা একটা গরু থেকে পেতে পারি, সব জিনিসগুলো কোয়ালিটি 1 হিসাবে আমরা শিখব।